হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমরা গত ক্লাসে ন্যারেশনের বেসিক কিছু রুল জানছিলাম এবং আজকের ক্লাসেও আমরা বেসিক কিছু রুল জানবো এবং আমরা সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং যে এইগুলো চেঞ্জেরও কিছু রুল আমরা আস্তে আস্তে ধীরে ধীরে জানতে শুরু করব। তো আজকের যে ক্লাসের স্টেপস থাকবে সেই স্টেপসগুলিও সেম। উই উইল লার্ন হোয়াট দে আর, অর্থাৎ আমরা রুলগুলি জানবো। উই উইল লার্ন দ্য স্ট্রাকচার। রুলগুলি জানার সাথে সাথে আমরা সেন্টেন্সের যে স্ট্রাকচার যা হবে তাও জানার চেষ্টা করব এবং উই উইল লার্ন হাউ টু প্রপারলি চেঞ্জ সেন্টেন্সেস, অর্থাৎ আমরা সেন্টেন্সগুলো কীভাবে ঠিকভাবে চেঞ্জ করতে হবে এগুলো জানবো। তো keeping track of the nouns and pronouns, especially if there are multiple different ones, can be difficult or confusing at times. অর্থ হচ্ছে যে যদি একটা সেন্টেন্সে একাধিক নাউন থাকে কিংবা প্রোনাউন থাকে তো এগুলোর প্রতি কোনটা কোনটার সাথে বসছে এটা আসলে মাঝে মধ্যে ঠিক রাখা একটু কষ্টকর হয়ে যায়। That is why we need to provide special attention to the subjects and the objects of not only the reported speech but also of the reporting part as well. এজন্য আমাদেরকে যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এবং অবজেক্ট আছে তার পাশাপাশি রিপোর্টিং ভার্ব অর্থাৎ কোটেশন মার্কের বাইরে যে সাবজেক্ট এবং অবজেক্ট আছে তাদের প্রতিও খুব ভালোভাবেই নজর রাখতে হবে। যেমন এই সেন্টেন্সটি দেখো, রেভেন সেড টু জন, ইউ নো হোয়াট ইউ নিড টু ডু, অর্থাৎ রেভেন জনকে বলেছে ইউ নো হোয়াট ইউ নিড টু ডু। এখন দেখো আমরা রিপোর্টিং পার্টে যেটা দেখতে পাচ্ছি দুটো নাম আছে, রেভেন আছে এবং জন আছে। রেভেন এখানে সাবজেক্ট, জন এখানে অবজেক্ট। এখন ইউ নো হোয়াট ইউ নিড টু ডু, এখানে তুমি দেখতে পাচ্ছ প্রোনাউন আছে, দুটো সেম প্রোনাউন রয়েছে, ইউ যেটা সেকেন্ড পারসন প্রোনাউন। এখন এই ইউটা আসলে কাকে সম্বোধন করছে এটা যদি আমরা ঠিকভাবে না বুঝাতে পারি তাহলে প্রায়শ ক্ষেত্রেই দেখা যাবে যে ন্যারেশনে কোনটি সাবজেক্ট এবং কোনটি অবজেক্ট এটা আমাদের ঠিকভাবে বসছে না। তো এই সেন্টেন্সটির উত্তর আমরা দেখে নিই, আসো। রেভেন টোল্ড জন দ্যাট হি নিউ হোয়াট হি নিডেড টু ডু, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে রেভেন যেহেতু জনকে বলেছে এবং রেভেন যেহেতু জনকে ইউ বলে সম্বোধন করেছে এর অর্থ হচ্ছে এই ইউটি আসলে জনকে নির্দেশ করছে। এজন্যই দেখো আমি জন যেহেতু কি ছেলের নাম এ কারণে আমি হি প্রোনাউনটি ব্যবহার করেছি এবং হি প্রোনাউনের পাশে আমি আবার ব্র্যাকেটে জে লিখে দিয়েছি, কেননা এইটি দ্বারা আমি বুঝাচ্ছি যে জে দিয়ে জনের যেহেতু প্রথম নামের অক্ষর জে এজন্য আমি জে বসিয়েছি। তো এখানে আসলে আমাদের কোনো কনফিউশনই থাকছে না এটা বোঝানোর জন্য যে হি প্রোনাউনটি জনকে নির্দেশ করছে, অর্থাৎ এখানে সেকেন্ড পারসন প্রোনাউনটি রিপোর্টিং পার্টের যে অবজেক্ট অর্থাৎ দ্য পারসন স্পোকেন টু অর্থাৎ রেভেন যাকে বলছে যে হলো জন তাকে নির্দেশ করছে। এজন্য আমাদের রিপোর্টিং পার্ট এবং রিপোর্টেড স্পিচ উভয় ক্ষেত্রেরই সাবজেক্ট এবং অবজেক্টের প্রতি খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমরা এগিয়ে যাচ্ছি। In the reporting part of this direct sentence, we can see that Raven is talking to John, which means that Raven is the subject and John is the object, যেটা আমরা মাত্র দেখলাম। The subject of the reporting speech is the speaker, অর্থাৎ রিপোর্টিং পার্টে যে কথাটি বলছে প্রথমেই যার নামটি থাকছে তাকে আমরা স্পিকার বলি এবং and if the reporting speech has an object then that is the person spoken to। এর অর্থ হচ্ছে সাধারণত দেখা যায় যে শুধুমাত্র নাম দিয়ে সেড ভার্বটি থাকে কিন্তু মাঝে মধ্যে সেড টু এর সাথে সাথে আরেকটি নাম থাকে, অর্থাৎ বক্তা আরেকজনের সাথে কথা বলছে, সেই যে আরেকজনের সাথে কথা বলছে তাকে আমরা বলি দ্য পারসন স্পোকেন টু এবং যে রিপোর্টিং পার্টের অবজেক্ট হিসেবে কাজ করে। দ্য চেঞ্জ অফ প্রোনাউন অর নাউন of the reported speech is based on the agreement of the subject and the object, অর্থাৎ রিপোর্টেড স্পিচে যে কোন প্রোনাউনটি কিসে পরিণত হবে এটা আসলে নির্ভর করছে রিপোর্টিং পার্ট অর্থাৎ কোটেশন মার্কের বাইরে যে অংশ সেখানে কে সাবজেক্ট এবং সেখানকার কে অবজেক্ট এটার উপর নির্ভর করবে, যে হচ্ছে এটার উপর নির্ভর করে আমরা রিপোর্টেড স্পিচে কোন প্রোনাউনটি ব্যবহৃত হবে সেটি আমরা বসাবো। তো আমরা এখন নিজেরা কিছু করার চেষ্টা করি, লেটস ডু আওয়ারসেলভস। প্রথমেই দেখো প্রথম সেন্টেন্সটি, মলি সেড আই উইল নট বি এবল টু জয়েন টুডে। সেকেন্ড সেন্টেন্সটি, স্যাম সেড শি ডাজ নট ওয়ান্ট টু লিভ। তৃতীয় সেন্টেন্সটি, আই সেড ডিড আই ক্লোজ দ্য ডোরস। এবং চতুর্থ সেন্টেন্সটি, উইলিয়াম সেড উই আর নট রেসপন্সিবল।
এখানে আমরা দেখতে পাচ্ছি 4টি সেন্টেন্স রয়েছে এবং কোনো সেন্টেন্সে এখানে অবজেক্ট দেওয়া নেই, কিন্তু আমাদের মেইন কাজ যেটা এখানে চেষ্টা থাকবে সেটা হচ্ছে কোন প্রোনাউনটি ব্যবহৃত হবে সেই প্রোনাউনটি আমাদের বের করার। তো এই 4টি সেন্টেন্সের জন্য আমি তোমাদেরকে 5 মিনিট সময় দিলাম। এই সেন্টেন্সগুলির ন্যারেটেড ফর্ম অর্থাৎ এগুলি ডিরেক্ট সেন্টেন্সে আছে, তোমরা ইনডিরেক্ট সেন্টেন্সে এগুলোকে রূপান্তর করো। এর জন্য তোমাদেরকে সময় দেওয়া হচ্ছে 5 মিনিট। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তো স্টুডেন্টস, তো আশা করছি তোমাদের সবার উত্তর লেখা শেষ। 5 মিনিট সময় অত্যন্ত যথেষ্ট ছিল এই 4টি সেন্টেন্সের উত্তর লেখার জন্য। এখন আমি আশা করছি যে তোমাদের সকলেরই উত্তর ঠিক হয়েছে, কিন্তু যাদের যাদের কিছু কনফিউশন থাকতে পারে সেই কনফিউশন দূর করার জন্য আমি এই প্রশ্নগুলোর উত্তর দেখিয়ে দিচ্ছি। প্রথম সেন্টেন্সটি ছিল মলি সেড আই উইল নট বি এবল টু জয়েন টুডে, অর্থাৎ মলি এখানে স্পিকার এবং রিপোর্টেড পার্টে যেই প্রোনাউনটি ব্যবহৃত হয়েছে সেই প্রোনাউনটি হচ্ছে আই। এখন এই আইটি কাকে নির্দেশ করছে? যেহেতু মলি স্পিকার এবং সে নিজেকে সম্বোধন করছে আই হিসাবে, অর্থাৎ এখানে আইটি দ্বারা মলিকে বোঝানো হচ্ছে। এখন ইনডিরেক্ট স্পিচে এই জন্য আমরা নামের অনুযায়ী থার্ড পারসন প্রোনাউন ব্যবহার করব, কেননা মলি যেহেতু একটি থার্ড পারসন একটি কেস। যেমন মলি সেড আই উইল নট বি এবল টু জয়েন টুডে, এটার উত্তর হচ্ছে মলি সেড দ্যাট শি উড নট বি এবল টু জয়েন দ্যাট ডে। এখানে আরও কিছু পরিবর্তন লক্ষ্য করো যে উইল উডে পরিবর্তিত হয়ে গেছে এবং টুডে দ্যাট ডেতে পরিবর্তিত হয়ে গেছে। এই পরিবর্তনগুলি আমরা আস্তে আস্তে জানবো এবং আমি এটাও জানি যে তোমাদের মধ্যে অনেকেই এটা অলরেডি জানে। সেকেন্ড সেন্টেন্সটি ছিল স্যাম সেড শি ডাজ নট ওয়ান্ট টু লিভ। এখানে দেখতে পাচ্ছ যে স্যাম এখানে থার্ড পারসন, শি ডাজ নট ওয়ান্ট টু লিভ এইটিও থার্ড পারসন, কিন্তু এখানে স্যাম একটি ছেলের নাম, কিন্তু সে যে প্রোনাউনটি ব্যবহার করছে তার স্পিচে সেটি একটি ফেমিনিন প্রোনাউন অর্থাৎ শি। এই কারণে আমরা লিখব উত্তরটি যে স্যাম সেড দ্যাট শি ডিড নট ওয়ান্ট টু লিভ। থার্ড পারসন প্রোনাউনে সাধারণত কোনো প্রকার পরিবর্তন আসে না। আই সেড ডিড আই ক্লোজ দ্য ডোরস, অর্থাৎ এখানে যে স্পিকার হচ্ছে ফার্স্ট পারসন প্রোনাউন আই, এবং এই আই আবার রিপোর্টেড স্পিচে আই দ্বারা নিজেকেই সম্বোধন করছে, অর্থাৎ এই যে রিপোর্টেড স্পিচের আই এবং রিপোর্টিং পার্টের যে সাবজেক্ট আই তারা সেম। এই কারণে আমি উত্তরে লিখেছি আই আস্কড ইফ আই হ্যাড ক্লোজ দ্য ডোর, অর্থাৎ আই আস্কড ইফ আই হ্যাড ক্লোজ দ্য ডোরস, অর্থাৎ এই আই দ্বারা বোঝানো হচ্ছে যে স্পিকার এবং রিপোর্টেড পার্টের যে সাবজেক্ট উভয় সেম। উইলিয়াম সেড উই আর নট রেসপন্সিবল, এখানে উইলিয়াম একটি থার্ড পারসন নাম, যেহেতু এটি একটি মানুষের নাম এই কারণে এটি থার্ড পারসন হচ্ছে, কিন্তু তুমি রিপোর্টেড স্পিচের যে প্রোনাউন সেটি দেখো উই, যেটি ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, কিন্তু যেহেতু এখানে স্পিকার থার্ড পারসন এবং স্পিকার যেহেতু নিজেদেরকে প্লুরাল ফর্মে সম্বোধন করছে, এই কারণে আমরা ওই উইটিকে থার্ড পারসন প্লুরাল নাম্বারে নিয়ে যাব। এখন আমরা সকলেই জানি যে উই এর থার্ড পারসন প্লুরাল নাম্বার হচ্ছে দে, অর্থাৎ থার্ড পারসন প্লুরালে আমরা যে প্রোনাউনটি ব্যবহার করি সেটি হলো দে, এবং সেই দেটি আমরা এখানে ব্যবহার করেছি। যেমন উইলিয়াম সেড দ্যাট দে ওয়ার নট রেসপন্সিবল। তো আশা করছি তোমাদের সকলের উত্তরই মিলে গিয়েছে। আমরা চলো সামনে এগিয়ে যাই। Since most of the narrative passages in indirect speech will be in their past forms, it is very important that we learn how to change modal auxiliaries appropriately, as they do not take anything but infinitives after them. অর্থাৎ যেহেতু আমাদের প্রশ্নে যে সকল ন্যারেশন আসবে তাদের বেশিরভাগ সেন্টেন্সই পাস্ট টেন্সে আসবে, অর্থাৎ রিপোর্টিং পার্টের যে ভার্ব থাকবে বা রিপোর্টিং ভার্ব যেটা থাকবে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই পাস্ট টেন্সে থাকবে, এবং যেহেতু পাস্ট টেন্সে থাকবে এ কারণে রিপোর্টেড স্পিচের যে ভার্ব থাকবে সেগুলো অবশ্যই চেঞ্জ হবে, প্রেজেন্ট পাস্টে পাস্ট পারফেক্টে চলে যাবে। এক্ষেত্রে আমাদের মোডাল অক্সিলারিসের কিছু চেঞ্জ করতে হবে। কেন আমাদের মোডাল অক্সিলারিসের চেঞ্জ করতে হবে? কেননা মোডাল অক্সিলারিস সবসময় তাদের পরে যে ভার্বটি ইউজ করে সেই ভার্বটির ইনফিনিটিভ অর্থাৎ বেস ফর্ম ইউজ করে। এজন্য আমাদের ন্যারেশনে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাওয়ার সময়
মোডাল অক্সিলারিসের যে চেঞ্জটা হয় সেটি জানা অত্যন্ত আবশ্যক। তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই লার্ন হাউ টু চেঞ্জ মোডাল অক্সিলারিস অ্যাপ্রোপ্রিয়েটলি। আমাদের কিভাবে মোডাল অক্সিলারিস ঠিকভাবে চেঞ্জ করতে হয় এটা জানতে হবে। অ্যাজ দে ডু নট টেক এনিথিং বাট ইনফিনিটিভস আফটার দেম, কারণ তারা তাদের পরেই মোডাল অক্সিলারিসের পরেই যে ভার্বটি হয় তারা ইনফিনিটিভ ছাড়া কোনোটি বসে না। which ultimately renders a sentence a non-past sentence. এখন যদি একটি সেন্টেন্সের ভার্ব যদি পাস্ট ফর্মে ঠিকভাবে না থাকে তাহলে সেই সেন্টেন্সটিকে পাস্ট বলা যাবে না। এই জন্য কি চেঞ্জ আসতে হবে, কি ধরনের চেঞ্জ আসতে হবে এটা আমাদের জানা প্রয়োজন। As such, we need to learn the changes of some verbs, particularly modal auxiliaries. The following slides contain a table which show how each of the modal auxiliaries are to be changed and how to use periphrastic modals. অর্থাৎ পরবর্তীতে আমরা দেখব কিভাবে প্রত্যেকটি মোডাল অক্সিলারি অর্থাৎ যেগুলোকে চেঞ্জ করতে হবে সেগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, এবং আমরা আরও কিছু এক্সট্রা মোডাল অক্সিলারির ব্যবহারও জানব। তো উইল চেঞ্জ হয়ে যাবে উডে, যেমন ম্যাডিসন সেড আই উইল ভিজিট এভরি আদার মান্থ। ম্যাডিসন বলেছিল যে সে প্রত্যেক এক মাস অন্তর দেখা করবে। সো ম্যাডিসন সেড দ্যাট শি উড ভিজিট এভরি আদার মান্থ। অর্থাৎ দেখতে পাচ্ছ যে উইল উডে পরিবর্তিত হয়ে গিয়েছে। ক্যান পরিবর্তিত হয়ে যায় কুডে। হি সেড টু মি আই ক্যান হেল্প ইউ উইথ দিস। হি টোল্ড মি দ্যাট হি কুড হেল্প মি উইথ দ্যাট। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ ক্যান কুডে পরিবর্তিত হয়ে গিয়েছে, এবং যেহেতু ক্যান কুডে পরিবর্তিত হয়ে গিয়েছে এই কারণে যে প্রেজেন্ট টেন্স আছে প্রেজেন্ট টেন্সটি পাস্ট টেন্সে পরিবর্তিত হয়েছে। মাস্ট, হ্যাড টু কিংবা উড হ্যাভ টুতে পরিবর্তিত হয়। যেমন স্ট্যান সেড টু মি ইউ মাস্ট হেল্প দোজ ইন নিড। স্ট্যান টোল্ড মি দ্যাট আই হ্যাড টু হেল্প দোজ ইন নিড। এখানে হ্যাড টু ব্যবহৃত হয়েছে, কিন্তু মাস্ট যদি ফিউচারের ক্ষেত্রে অর্থাৎ ফিউচার কোনো একটি সিনারিও বা ফিউচার বোঝাতে কোনো ক্ষেত্রে ব্যবহৃত হয় তখন উড হ্যাভ টু বসাতে হবে আমাদের হ্যাড টু এর পরিবর্তে। যেমন ইউ মাস্ট গো দেয়ার, এখানে হবে আমরা এখানে লিখব না আই হ্যাড টু গো দেয়ার বা হি হ্যাড টু গো দেয়ার, এখানে আমরা লিখব হি উড হ্যাভ টু গো দেয়ার। আমরা আরও কিছু পরিবর্তন জেনে নেই। শ্যাল চেঞ্জ হয়ে যাবে শুডে যদি এটি একটি প্রশ্নবোধক সেন্টেন্স হয়ে থাকে, নতুবা শ্যাল উডে পরিবর্তিত হয়ে যাবে। যেমন আমরা এখানে এক্সাম্পল দেখছি, হোয়াট শ্যাল উই ডু, দ্য স্পিকার আস্কড হোয়াট দে শুড ডু। এখানে দেখতে পাচ্ছ যেহেতু এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য, এ কারণে আমরা শ্যালকে শুডে পরিবর্তিত করেছি। যদি এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে থাকতো তাহলে আমরা শ্যালকে উডে পরিবর্তিত করতাম। যেমন আই শ্যাল ডু দিস, এটা চেঞ্জ হয়ে যেত দ্যাট হি উড ডু দিস। মে পরিবর্তিত হয়ে যাবে মাইটে, যেমন হি সেড মে আই অ্যাপ্রোচ, এখানে আমরা মেকে মাইটে চেঞ্জ করে লিখেছি হি আস্কড ইফ হি মাইট অ্যাপ্রোচ। যেহেতু এই আস্কড বসানো হয়েছে, যেহেতু এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আশা করছি তোমরা মোডাল অক্সিলারিসের যে চেঞ্জ সেগুলো বুঝতে পেরেছো, কেননা আমরা এখনই মোডাল অক্সিলারিসের একটি এক্সারসাইজ করব। প্রথম সেন্টেন্স হি সেড I shall be present. দ্বিতীয় সেন্টেন্স they said can we go to the zoo. তৃতীয় সেন্টেন্স James said I may leave for Dublin tonight. চতুর্থ সেন্টেন্স Rana said I will never adopt unfair means. তো এখানে আবার চারটি সেন্টেন্স রয়েছে। এই চারটি সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্টে করার জন্য তোমাদেরকে আবার 5 মিনিট সময় দেওয়া হচ্ছে এবং তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তো স্টুডেন্টস, তোমাদের সময় শেষ এবং আমি আশা করছি যে তোমরা সকলেই সঠিক উত্তরটি লিখেছো, এবং যাদের কিছু কিছু কনফিউশন যদি থাকে ওই কনফিউশন দূর করার জন্যই আমি তোমাদের উত্তরটি আবার দেখিয়ে দিচ্ছি। যেমন প্রথম সেন্টেন্সটি ছিল হি সেড আই শ্যাল বি প্রেজেন্ট। আমরা উদাহরণ দেখেছিলাম যেহেতু এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, কিন্তু এইখানে আমরা এক্সারসাইজে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স পেয়েছি। এ কারণেই দেখো শ্যাল উডে পরিবর্তিত হয়েছে শুডের বদলে। যেমন he said that he would be present. দ্বিতীয় সেন্টেন্স they said can we go to the zoo. এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ক্যানকে কুডে পরিবর্তিত করেছি। they asked if they could go to the zoo.
তৃতীয় সেন্টেন্স, জেমস সেড আই মে লিভ ফর ডাবলিন টু নাইট, অর্থাৎ এখানে যে মোডাল অক্সিলারিটি রয়েছে সেই মোডাল অক্সিলারিটি হচ্ছে মে, সেটি পরিবর্তিত হয়েছে কিভাবে দেখো, জেমস সেড দ্যাট হি মাইট লিভ ফর ডাবলিন দ্যাট নাইট, অর্থাৎ মে মাইটে পরিবর্তিত হয়ে গিয়েছে। চতুর্থ সেন্টেন্সটি ছিল রানা সেড আই উইল নেভার অ্যাডপ্ট আনফেয়ার মিনস, এখানে যে মোডাল অক্সিলারিটি হচ্ছে উইল, এবং এটি চেঞ্জ হয়েছে কিভাবে, রানা সেড দ্যাট হি উড নেভার অ্যাডপ্ট আনফেয়ার মিনস, অর্থাৎ উইল উডে পরিবর্তিত হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে মোডাল অক্সিলারিসের পরিবর্তন অত্যন্ত সহজ। এখন আমরা জানি যে মোডাল অক্সিলারিস মাত্র 5টি না, বরঞ্চ মোডাল অক্সিলারিস আমাদের 9টি রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছ উড, কুড, মাইট এবং উড, কুড, মাইট, শুড এগুলোর ব্যবহার বা এগুলোর চেঞ্জ আমরা দেখিনি, বা আমরা এইগুলোর চেঞ্জ কিভাবে হচ্ছে এগুলো আমরা দেখিনি। এর কারণ হচ্ছে যে ওইসব ভার্বের কোনো চেঞ্জ হচ্ছে না। ইন মোস্ট কেসেস দ্য রিপোর্টিং ভার্ব উইল বি ইন পাস্ট টেন্স অ্যান্ড in that case only the verb of the reported speech will go through some changes, অর্থাৎ যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্টে থাকবে সেই ক্ষেত্রেই শুধুমাত্র রিপোর্টেড স্পিচের ভার্বগুলি চেঞ্জ আসবে, অন্যথায় কোনো প্রকার চেঞ্জ আসবে না। যদি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ব্যতীত প্রেজেন্ট কিংবা ফিউচারের যে কোনো টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের অর্থাৎ কোটেশন মার্কের ভিতরের ভার্বের কোনো প্রকার চেঞ্জ আসবে না। The changes, be certain of this, are to be made to the verb of the reported speech, not of anything else. অর্থাৎ আমরা জানবো সেটা হচ্ছে যে রিপোর্টেড স্পিচে যে টেন্স থাকবে সেই টেন্সগুলি শুধুমাত্র চেঞ্জ হবে, অন্যথায় কোনো প্রকার চেঞ্জ হবে না। These general changes are to be made to the verbs of the reported speech. However, there are certain things that are needed to be kept in mind. অর্থাৎ আমাদের মোডাল অক্সিলারিসের কিছু চেঞ্জ, আমাদের যে ভার্বের যেসব চেঞ্জ আসবে সেগুলো আমরা অবশ্যই জানবো, যে প্রেজেন্ট পাস্টে চলে যায়, পাস্ট পারফেক্টে চলে যায়, যেগুলো আমরা আগেই জেনেছি, এবং এগুলো আমরা মাথায় রাখবো। কিন্তু আমাদেরকে আরও কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেইটি হলো যে কখনো কখনো কিছু ভার্ব চেঞ্জ হয় না, কিছু ভার্ব চেঞ্জ হয় না, এবং যেই ভার্বগুলি চেঞ্জ হচ্ছে না প্রধানত মোডাল অক্সিলারি ভার্বগুলি চেঞ্জ হচ্ছে না। কোন কোন মোডাল অক্সিলারি ভার্বগুলি চেঞ্জ হচ্ছে না এগুলো আমরা এখানে দেখে নিচ্ছি। মোডালস অ্যান্ড পেরিফ্রাস্টিক মোডালস সাচ অ্যাজ কুড, শুড, নিড, মাস্ট, মাইট, ইউজ টু, অট টু ডু নট চেঞ্জ ইন ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ ডিরেক্ট স্পিচে যদি কুড, শুড, নিড, মাস্ট, মাইট, ইউজ টু, অট টু থাকে তাহলে সেটি ডিরেক্ট থেকে যখন ইনডিরেক্টে যাবে তখন চেঞ্জ হবে না। যেমন আমরা যদি একটি সেন্টেন্স বলি, হি সেড আই শুড ডু দ্য ওয়ার্ক, তাইলে এই শুডটি শুডেই থেকে যাবে। হি সেড দ্যাট হি উড ডু দ্য ওয়ার্ক, বা হি সেড দ্যাট হি শুড ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমরা কোনো প্রকার টেন্সের চেঞ্জ করছি না। কেন না? এর কারণ হচ্ছে শুড নিজেই এটি পাস্ট টেন্সে রয়েছে, এটির কোনো প্রকার পাস্ট পারফেক্ট ফর্ম নেই, এজন্য আমরা ওটি রেখে দিব। একই কথা যাচ্ছে আমাদের নিডের ক্ষেত্রে, মাস্টের ক্ষেত্রে, এবং কুডের ক্ষেত্রে, এবং উডের ক্ষেত্রে। Apart from not changing these modals, in some case you are not to change a tense or verb of the reported speech. অর্থাৎ শুধুমাত্র যে মোডাল অক্সিলারি মাঝে মধ্যে চেঞ্জ হয় না এমন না, কিছু বিশেষ ক্ষেত্র রয়েছে যেই ক্ষেত্রে তোমার রিপোর্টেড স্পিচের ভিতরে যে ভার্ব থাকবে সেই ভার্বটি কোনোভাবেই চেঞ্জ করা যাবে না, এবং সেই কোনোভাবেই যে চেঞ্জ করা যাবে না এমন 4টি রুল রয়েছে, যেই 4টি রুল আমরা নেক্সট ক্লাসে জানবো। তো আশা করছি যে তোমাদের আজকের ক্লাস ভালো লেগেছে, এবং এটাও আশা করছি যে আজকের ক্লাসে তোমরা নতুন কিছু জানতে পেরেছো, এবং কিভাবে ন্যারেশনকে অ্যাপ্রোচ করতে হবে, কিভাবে ন্যারেশনের ভার্বদেরকে বুঝতে হবে, কিভাবে ন্যারেশনের নাউন এবং প্রোনাউনকে ঠিকভাবে বসাতে হবে, এটি তোমরা বুঝতে পেরেছো, কারণ আমরা এটি আলোচনা করেছি। আজকের মতন ক্লাসের একাডেমিক পার্ট শেষ, এবং প্রত্যেক ক্লাসের মতনই আমিও আজকে তোমাদের নীতিবিধানের কিছু শিক্ষণীয় বিষয় সম্পর্কে কথা বলতে চাই। তো আজকে আমরা নীতিবিধানের যে শিক্ষণীয় বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে ন্যায় বিচার। ন্যায় বিচার কি আমরা জেনে নিই, আসো। ন্যায় বিচার হচ্ছে নৈতিক ন্যায়পরায়ণতা এবং শালীনতার নীতি, যা ন্যায় তার উপর ভিত্তি করে কোনো কিছু অনুধাবন করা বা সেই অনুযায়ী কাজ করাকে ন্যায় বিচার বলে।
অর্থাৎ ন্যায় বিচারের মাধ্যমে আমরা যে কারোর সাথে জাস্টিস যেটাকে আমরা বলি সেটি আমরা বিস্তার করি, অর্থাৎ কারো বিরুদ্ধে কোনো প্রকার ক্ষোভ না রেখে এবং কারোর সাথে পক্ষপাতিত্ব না করে একদম নিউট্রাল থেকে আমরা যেই জাজমেন্টে আসি, যেই সিদ্ধান্তে আসি, সেই সিদ্ধান্তটি আমাদের ন্যায় বিচারের সিদ্ধান্ত হিসেবে ধারিত হয়। তো ন্যায় বিচার সম্পর্কে এলি উইসেল, যিনি আমেরিকান অধ্যাপক এবং রাজনৈতিক কর্মী, তিনি বলেছেন, কখনো কখনো এমন সময় আসে যখন আমরা কোনো অবিচারকে বাধা দিতে অসহায় হয়ে পড়ি, কিন্তু এমন সময় কখনোই আসা উচিত না যখন আমরা তা প্রতিরোধ করতে ব্যর্থ হই। অর্থাৎ আমাদের সবসময় উচিত নিজে ন্যায়পরায়ণতা ফলো করা এবং অন্যর বিচারের ক্ষেত্রে যাতে ন্যায় থাকে সেটি এনশিওর করা, সেটি নিশ্চিত করা। তো এই হলো আজকে আমাদের নীতিবিধানের শিক্ষণীয় বিষয়ের আলোচনা, এবং এর দ্বারাই আমাদের আজকের ক্লাসের একটি ফর্মাল এন্ড হচ্ছে। তো আশা করি তোমাদের ক্লাস আজকে এফেক্টিভ ছিল এবং আশা করি তোমাদের জন্য ক্লাসটি উপকারী হয়েছে। তো আজকের মতন ক্লাস এখানেই শেষ। তোমাদের সাথে নেক্সট ক্লাস করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করলাম। এই পর্যন্ত সবাই ভালো থেকো। হ্যাভ আ গুড ডে।